হ্যালো কাঁচা বাচ্চারা, এইবার আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব তোমাদের কোশ্চেনে 3 নম্বরে আসবে। 3 নম্বরে ক একটা অংশ এবং 3-এর খ একটা অংশ অর্থাৎ অথবা থাকবে। তো অথবা অংশ অর্থাৎ খ অংশ না করলেও হবে, তোমরা ক অংশটাই ভালো করে পড়ে যাও। ক অংশ থেকে লিখতে পারবে। এখান থেকে মোট 4টি প্রশ্ন পড়তে হবে এবং এই 4টি প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে। সেই 4টি প্রশ্ন কি? এই যে এই প্রশ্নটা, তারপরে এই প্রশ্নটা মানে 6 নম্বর, তারপরে হচ্ছে 9 নম্বর এবং তোমাদের কত নাম্বার? 12 নাম্বার। এই 4টা প্রশ্ন পড়লে আসলে 100% কমন পাবা ইনশাল্লাহ। তো এখন আমি তোমাদের এই 4টা প্রশ্ন পড়িয়ে দিব। এছাড়াও তোমাদের এই বইয়ের ছবিগুলো আমি তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখলেই খুঁজলেই একটু পাবে। তো এখন আমি তোমাদের আলোচনা করব বিশেষ্য কাকে বলে। বিশেষ্যর শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। দেখো, ইংরেজি তোমরা ভালো পারো, ইংরেজিতে তোমরা নাউন পড়েছো না? নাউন নাউন কাকে বলে বলো তো? তোমরা সারা জীবন পড়েছো নাউন কাকে বলে। যে সকল শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাদেরকে কি বলে? নাউন বলে। ওই একই কথাটা নাউন না বলে তোমরা নাউনকে বাংলায় বলা হয় বিশেষ্য। কি বলা হয়? বিশেষ্য। তাহলে আমরা কি বলতে পারি বিশেষ্য কাকে বলে? যে সকল শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, ধারণা বা গুণের নাম বোঝায়, যে কোনো কিছুর নাম বোঝায়, এই নাম বোঝালে তাকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। তো এই যে বিশেষ্য কাকে বলে এটা বুঝলা। বিশেষ্য শ্রেণী বিভাগের উদাহরণসহ আলোচনা করো। তো এই বিশেষ্যগুলোকে আমরা প্রায় 6 ভাগে ভাগ করি। কয় ভাগে? 6 ভাগে ভাগ করি। তো এই 6টি ভাগ আমরা ইংরেজিতেও কিন্তু এভাবে ভাগ করি, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এভাবে ভাগ করি না? তো বাংলাতেও এরকম 6টি ভাগে কি করা যায়? ভাগ করা যায়। তো এই বিভাগ নিয়ে আলোচনা করতে হবে। তার আগে আমি বলি, এই বিশেষ্য সব জিনিসটা কোত্থেকে আসলো? আমরা বাংলা ভাষায় যতগুলো শব্দ ব্যবহার করি, এই সবগুলো শব্দ 8 প্রকার হইতে পারে। কয় প্রকার? 8 প্রকার হইতে পারে। সে 8 প্রকারের মধ্যে কে কে রয়েছে? হয় বিশেষ্য হবে, না হলে সর্বনাম হবে, না হলে বিশেষণ হবে, না হলে ক্রিয়া হবে, না হলে ক্রিয়া বিশেষণ, অথবা অনুসর্গ, যোজক অথবা আবেগ। তোমাদের যদি আমি একটু ভেঙে বলি, এই যে পদ হচ্ছে 8 প্রকার। ওই যে শব্দ শ্রেণীকে দেখো, যেটা শব্দ সেটাই কিন্তু পদ, মানে শব্দ শ্রেণীও বলতে পারে বা পদও বলতে পারে। তো শব্দ শ্রেণীকে কত ভাগে ভাগ করা যায় বা পদকে কত ভাগে ভাগ করা যায়? তোমরা বলবা 8 ভাগে। ইংরেজিতে মুখস্থ করো নাই, ইংরেজিতে যা যা বাংলাতেও তা তা। ইংরেজিতে নাউন, বাংলায় হচ্ছে বিশেষ্য। ইংরেজিতে প্রোনাউন, বাংলায় হচ্ছে সর্বনাম। ইংরেজিতে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে না অ্যাডজেক্টিভ, বাংলায় ওটা হচ্ছে বিশেষণ। ইংরেজিতে ভার্ব, বাংলায় ওটা ক্রিয়া। ইংরেজিতে হচ্ছে অ্যাডভার্ব, বাংলায় ওটা ক্রিয়া বিশেষণ। ইংরেজিতে যেটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, বাংলায় ওটা অনুসর্গ। ইংরেজিতে যেটা কনজাংশন, বাংলায় ওটা যোজক। আর ইংরেজিতে যেটা হচ্ছে ইন্টারজেকশন, ওটা হচ্ছে বাংলায় হচ্ছে কি বলতো? আবেগ। তো ব্যাপার হচ্ছে এখান থেকে যে বিশেষ্য যে অংশটা রয়েছে এটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা একটু পড়ে নিবে, একটু রিডিং পড়ে যেও, সমস্যা নাই। কোনগুলা বিশেষ্য, কোনগুলা সর্বনাম। বিশেষ্য বলতে নাম বোঝায়, সর্বনাম বলতে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয়। যেমন রহিম হচ্ছে বিশেষ্য। এখন আমি যদি বলি সে, সে রহিমের পরিবর্তে আমরা বলছি সে, তাহলে সে হচ্ছে সর্বনাম। তারপরে যে কোনো কিছুর গুণ, দোষ, ইচ্ছা ইত্যাদি বোঝালে সেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ, বাংলায় বলি বিশেষণ। যেমন রহিম ভালো ছেলে, এই যে ভালো, এই যে ভালো বললা, এই ভালো একটা গুণ না? এই গুণ, তাহলে ভালোটাকে আমরা কি বলতে পারি বলো তো? একটা বিশেষণ। ক্রিয়া, যেগুলো দিয়ে কাজ বোঝায় সেগুলোকে বলে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। কাজকে বিশেষায়িত করে যে শব্দগুলো সেগুলোকে বলে ক্রিয়া বিশেষণ। অনুসর্গ, ওই যে যে সকল শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে ওদেরকে আমরা অনুসর্গ বলি। কনজাংশন, দুই বা ততোধিক বাক্যের মাঝখানে যেটা বসে দুই বা ততোধিক বাক্যকে একসাথে সংযুক্ত করে তাকে আমরা যোজক বলি। আবেগ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো দিয়ে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ পায়। তো একটু পড়ে নিও এটা, হ্যাঁ। তো এদের মধ্যে থেকে আমরা এখন আলোচনা করব বিস্তারিত বিশেষ্য, যেটা আমাদের 3 স্টার কোয়েশ্চেন, যেটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমি অল্প সময়ের মধ্যে আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু পড়ে গেলে সুবিধা হবে। দেখো, তো এখানে কি বলছে যে বিশেষ্য কাকে বলে? তো আমি তো বললাম যে সকল পদ বা শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, প্রাণী ইত্যাদির নাম বোঝায় তা সেগুলোকে বিশেষ্য বলে। যেমন রবীন্দ্রনাথ একটা ব্যক্তির নাম, নজরুল একটা ব্যক্তির নাম, আইনস্টাইন ব্যক্তির নাম, পদ্মা একটা নদীর নাম, পথের পাঁচালী এটা একটা বইয়ের নাম,
চন্দ্র এটা একটা গ্রহের নাম, সূর্য, হ্যাঁ বুঝতে পারছো, দুধ, গম, সোনা, পানি, এগুলো সব কোনো না কোনো কিছুর নাম। আর কোনো না কোনো কিছুর নামকে আমরা কি বলি বলতো? বিশেষ্য বলি। তো এই বিশেষ্যকে আমরা 6টা ভাগে ভাগ করি। তাহলে বিশেষ্যকে কয়টা ভাগে ভাগ করি? 6টা ভাগে। এগুলো একটু মনে রাখতে হবে। দেখো, বিশেষ্য মানেই তো যেগুলো দিয়ে নাম বোঝাই। তো নাম বিশেষ্য নামের একটা বিশেষ বিশেষ্য রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রপার নাউন। বুঝতে পেরেছো? ইংরেজিতে প্রপার নাউন, বাংলায় হচ্ছে নাম বিশেষ্য। তুমি এই 6টা জিনিস যদি একটু মনে রেখে যেতে পারো, আর একটা করে উদাহরণ যদি মনে রেখে যেতে পারো, তাহলে এই প্রশ্নটা তুমি লিখতে পারবে। যেমন নাম বিশেষ্য, এটার উদাহরণ হচ্ছে সজল। জাতি বিশেষ্য, এটার উদাহরণ হচ্ছে নদী বা ছাগল বা মানুষ। তো এরকমভাবে এই 6টার যদি নাম, এই যে 6টা নাম এবং তার একটা করে উদাহরণ যদি তুমি মনে রাখতে পারো, তাহলেই তুমি লিখতে পারবে। কি করে লিখতে পারবে চলো আমি তোমাকে বোঝাই। দেখো, তাহলে বিশেষ্য কত প্রকার? 6 প্রকার। প্রথমটা কি? নাম বিশেষ্য। নাম বিশেষ্য কি? দেখো, ব্যক্তি, বস্তু, ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতি সুনির্দিষ্ট নামকে, যে এখানে একটা হাইলাইটেড কথা, সুনির্দিষ্ট নামকে বিশেষ্য বলে। যেমন নজরুল, শেলি, বাংলাদেশ, ইলিয়াড, তাজমহল। এত উদাহরণ দেওয়ার দরকার নেই তো তোমার, তুমি একটা দুইটা উদাহরণ দিলা। তাহলে নাম বিশেষ্য হচ্ছে সুনির্দিষ্ট নাম। সুনির্দিষ্ট নাম, যেমন আমি যদি তোমাকে বলি যে রানা, রানা দেখো একটা সুনির্দিষ্ট নাম, তাহলে রানা হচ্ছে একটা নাম বিশেষ্য। আবার আমি যদি বলি পদ্মা নদী, তাহলে যে পদ্মা, পদ্মা একটা সুনির্দিষ্ট নদীর নাম। আমি ধরে নাও বলছি হচ্ছে যে মাউন্ট এভারেস্ট একটা নির্দিষ্ট পর্বতের নাম, তাহলে এগুলো হচ্ছে নাম বিশেষ্য। এবার আসি জাতি বিশেষ্য। আচ্ছা, নাম বিশেষ্য সংজ্ঞাটা আগে লিখবা, যে যে বিশেষ্য দিয়ে ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতি সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলে। তুমি এত বড় করে না লিখতে পারলে তুমি এভাবে বুঝতে পারবে, বলতে পারবে না কোনো কিছু সুনির্দিষ্ট নামকে নাম বিশেষ্য বলে। যেমন দিয়ে 2-3টা উদাহরণ দিলা। এবার আসো জাতি বিশেষ্য। শোনো, একটা জাতি বোঝাবে, যেমন মানুষ একটা জাতি কিনা বলো তো? মানুষ কিন্তু একটা জাতি। তারপরে হচ্ছে মানুষ দিয়ে আসলে কি বোঝায়? আমি যদি বলি মানুষ মরণশীল, বা আমি যদি বলি যে মানুষ আশরাফুল মাখলুকাত, এখন এই যে মানুষ দিয়ে একটা মানুষকে বোঝাচ্ছে না, এই পুরো মানুষ জাতিটাকে বোঝাচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষ জাতিটাকে বোঝাচ্ছে। তাই এটা হচ্ছে জাতি বিশেষ্য। আগে এগুলো মুখস্থ করো, নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। আগে নামগুলো মুখস্থ করো, তাহলে তুমি এমনি বানিয়ে লিখতে পারবা। এগুলো না এত মুখস্থ করে রাখা যায় না, তো এগুলো বানিয়ে লিখতে হয়। তাহলে নাম বিশেষ্য সুনির্দিষ্ট কোনো নাম, জাতি বিশেষ্য কোনো জাতি বা জাতির যদি সাধারণ বিশেষ্য, মানে কোনো জাতিকে যদি ইন্ডিকেট করে বা একটা নির্দিষ্ট কোনো জাতির নাম বোঝায়, যদি একটা নির্দিষ্ট কোনো জাতির নাম বোঝায় তাকে আমরা জাতি বিশেষ্য বলি। যেমন ফুল, দেখো ফুল সকলে পছন্দ করে, তাহলে বলে এখানে যে ফুল কথাটা বললাম, এখানে কিন্তু আমি বলিনি গোলাপ ফুল। গোলাপ ফুল বললে ওটা কিন্তু নাম বিশেষ্য হয়ে যাবে। আমি বলেছি ফুল, ফুল দ্বারা আসলে সব ধরনের ফুলকেই বোঝাই, মানে ফুল জাতিটাকে বোঝাই। আমি যদি বলি ফল খাওয়া উপকার, এখন ফল দ্বারা আসলে সব ফলকে বোঝাচ্ছে, তাহলে ফল হচ্ছে একটা জাতি। আমি কিন্তু বলিনি যে আপেল ফল খাওয়া উপকার, তাহলে আপেল যদি নাম বলে দিতাম তাহলে ওটা নাম বিশেষ্য হইতো। আর জাতি বোঝালে আমরা সেটাকে বলি জাতি বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এভাবে লিখবা, যে বিশেষ্য দিয়ে এক জাতীয় কোনো কিছুকে বোঝায় বা যে কোনো একটা জাতিকে বোঝায় তাকে জাতি বিশেষ্য বলে। এদের মতন হুবহু লিখতে হবে এমনটা না। বস্তু বিশেষ্য, দেখো তাহলে বস্তু তো ভালো করে বোঝো, তাহলে বলবা যে যে বিশেষ্য দিয়ে কোনো বস্তুর নামকে বোঝাই, যে বিশেষ্য দিয়ে কোনো বস্তুর নামকে বোঝায় তাকে বস্তু বিশেষ্য বলে। আমি কেন বললাম এগুলো আগে মুখস্থ করো? এগুলো মুখস্থ করতে পারলেই তুমি আসলে কি করতে পারবা, ওই যে বানিয়ে বানিয়ে লিখতে পারবা। যেমন নাম বিশিষ্ট, সুনির্দিষ্ট কোনো নাম, জাতি বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো জাতিকে বোঝায়, বস্তু বিশেষ্য, যে বিশেষ্য দিয়ে বস্তুকে প্রকাশ করে বা বস্তুকে বোঝায় তাকে বস্তু বিশেষ্য বলে। যেমন পানি, ইট, লবণ, আকাশ, টেবিল, বই, সোনা, লোহা, এগুলান সব বস্তু না? গাছ, পথিক। হ্যাঁ, এখানে আবার এরকম হইতে পারে, এই বস্তু বিশেষ্যর মধ্যে কিন্তু জাতি বিশেষ্য থাকতে পারে, মানে একই সাথে সে বস্তু বিশেষ্য, আবার একই সাথে সে জাতি বিশেষ্য, আবার একই সাথে সে নাম বিশেষ্য। সেটা ডিফারেন্ট একটা টপিক বা আলাদা বিষয়। তুমি যেমন আমি গাছ দিয়ে কি বোঝাচ্ছি, একটা জাতিকে যেমন বোঝাতে পারি, আবার গাছ একটা বস্তু, মানে যদিও গাছ বস্তু না, গাছেরও প্রাণ রয়েছে, তবুও গাছকে আমরা বস্তু বিশেষের মধ্যে আসলে ধরি। বুঝতে পেরেছ? এবার হচ্ছে সমষ্টি বিশেষ্য। দেখো, একগুচ্ছ যদি কোনো কিছু বোঝাই, সমষ্টি মানে কি? একটা দুইটা না, অনেকগুলো জিনিস একসাথে। তো এই যে এটাই, যে বিশেষ্য দ্বারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝাই।
কত সুন্দর করে লিখে দিতে পারবা, নাম জানা থাকলে হয়ে গেল। সমষ্টি বিশেষ্য কি? যে বিশেষ্য দিয়ে সমষ্টি বোঝায়, ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বিশেষ্য বলে। তাহলে যে বিশেষ্য দিয়ে কি বোঝায়? দুঃখিত, মনে হয় কেটে গেছে রে। আহা, আমি এতক্ষণ ধরে ক্লাস নিলাম। আচ্ছা, একটু পড়ে নিস, হ্যাঁ একটু পড়ে নিস। তাহলে সমষ্টি বিশেষ্য, তো সমষ্টি বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। তো সমষ্টি মানে তো বোঝো নাকি একগুচ্ছ, যেমন দল, বাহিনী, ঝাঁক। আমরা বলি না এক ঝাঁক মাছ, এই যে ঝাঁক দিয়ে কি একটা সমষ্টি বোঝাচ্ছে না? বলছে জনতা, সভা, সমিতি, সংঘ, পরিবার, মিছিল। এত মনে না থাকলে 2টা করে উদাহরণ মনে রাখবা, তাহলে হবে। সেগুলোকে আমরা কি বলি? সমষ্টি বিশেষ্য বলি। গুণ বিশেষ্য, তাহলে যে বিশেষ্য দিয়ে কোনো কিছুর গুণ বোঝায়, যেমন দয়া একটা গুণ, আনন্দ একটা গুণ, ধৈর্য একটা গুণ ইত্যাদি। ক্রিয়া বিশেষ্য, তাহলে যে বিশেষ্য দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, যেমন ভার্বেরও মানে আমি তোমাকে বোঝাই কাজের নাম, যেমন ভোজন, ভোজ করা, এটা তো ভার্ব। আর ভোজন, এটা হচ্ছে ভোজন মানে খাওয়া আর কি, হ্যাঁ। তো ভোজ করা এটা হচ্ছে ভার্ব, কিন্তু আমি যদি বলি ভোজন, তাহলে এটা যেহেতু কাজের সাথে সম্পর্কিত, তাই এটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। ভোজন, শয়ন মানে যে খাওয়া, শোয়া, তারপর হচ্ছে পঠন মানে পাঠ করা, তারপর হচ্ছে পাঠানো, নেওয়া, এগুলো সব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো একটু কষ্ট করে প্রশ্নটা পড়ে নাও। তাহলে আমরা শিখলাম বিশেষ্য দ্বারা কি বোঝাই, কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য বলি। বিশেষ্য মূলত 6 ভাগে ভাগ করা যায়। নাম বিশেষ্য দিয়ে নাম বোঝায়, সুনির্দিষ্ট নাম বোঝায়। জাতি বিশেষ্য দিয়ে হচ্ছে কোনো জাতিকে প্রকাশ করে। বস্তু বিশেষ্য দিয়ে বস্তুগুলোকে প্রকাশ করে। সমষ্টি বিশেষ্য দিয়ে সমষ্টি বোঝায়। গুণ বিশেষ্য দিয়ে গুণ বোঝায়। আর ক্রিয়া বিশেষ্য দিয়ে ক্রিয়ার নাম বোঝায়, ক্রিয়া বা কাজের নাম বোঝায়। ক্রিয়া বা কাজের, এই যে লেখা আছে ক্রিয়া বা কাজের নাম বোঝায়। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার আমরা পড়বো হচ্ছে সর্বনাম। তো এইবার আমরা আলোচনা করব হচ্ছে সর্বনাম শব্দ কাকে বলে। তো আমরা এখানে পড়লাম না যে নাউন মানে বিশেষ্য আর প্রোনাউন মানে সর্বনাম। তো আমরা নাউন বা বিশেষ্য শ্রেণীগুলো নিয়ে আলোচনা করলাম বা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম। তো এইবার আমরা আলোচনা করব হচ্ছে সর্বনাম মানে হচ্ছে প্রোনাউনগুলো নিয়ে আসলে আলোচনা করব। তো ইংরেজিতে তোমরা প্রোনাউন পড়েছিলে না, বিভিন্ন রকমের প্রোনাউন। তো আসলে বাংলাতেও ওই রকম বিভিন্ন রকম প্রোনাউন বা প্রকারভেদ রয়েছে। তো প্রথমে আগে লিখবা প্রোনাউন কি, তাহলে বলবা যে আমরা তো জানি নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আমরা প্রোনাউন বলিতাম না। তাহলে এখানে একটু এভাবে বলবা যে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান বা কালের নামে বা কোনো কিছুর পরিবর্তে, নামের পরিবর্তে, কোনো কিছুর নামের পরিবর্তে যে সকল শব্দ বা পদ ব্যবহার হয় সেগুলোকে সর্বনাম বা সর্বনাম শব্দ বা পদ বলে। অর্থাৎ কোনো কিছুর নাম বা নাউন, এই নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। তো এই সর্বনামকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো এখানে এতগুলো ভাগ রয়েছে, তুমি এতগুলো ভাগ না পারলেও তুমি 3-4টা ভাগ মুখস্থ করো বা মনে করো। যেমন ব্যক্তিবাচক সর্বনাম, তারপর হচ্ছে নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, সকলবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম এবং আত্মবাচক সর্বনাম। তো এইগুলো হচ্ছে এই 7 প্রকার তোমাদের বই আলোচনা করা হয়েছে। এদিকে আরও 2টা রয়েছে, মানে হচ্ছে 9 প্রকার। তো এতগুলো প্রকারভেদ না পারলে তুমি 4টা মুখস্থ করে যাও, 4টা একদম মুখস্থ করে যাও। একটা হচ্ছে ব্যক্তিবাচক মুখস্থ করো, একটা হচ্ছে নির্দেশক সর্বনাম মুখস্থ করো, অনির্দিষ্ট মুখস্থ করো, প্রশ্নবাচক তো তোমাদের মুখস্থ থাকেই, তাই না? তো এইরকম তুমি 4টা অন্তত মুখস্থ করো, দিয়ে নিচে লিখে দেবা ইত্যাদি, আরও ইত্যাদি লিখে দিবা, তাহলে আসলে মোটামুটি তুমি একটা মার্কস পাবা। তো আমি একটু আলোচনা করে দিই। তাহলে সর্বনাম কি বললাম? নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই হচ্ছে কি বলতো? সর্বনাম। সর্বনামকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তুমি দেখো আমরা বলি না যে রাকিব ভদ্র ছেলে, তাহলে রাকিব এখানে কিন্তু নাউন বা নাম শব্দ। এখন রাকিব না লিখে আমরা বলতে পারি পরের বার যে সে খুব ভালো ছাত্র। এখন এই যে সে বললা, তাহলে সে দ্বারা কাকে নির্দেশ করছে? ওই যে রাকিবকে নির্দেশ করছে। তাহলে রাকিবের পরিবর্তে তোমরা সে ব্যবহার করলা, তাহলে সে হচ্ছে একটা প্রোনাউন। তো প্রথমে আমরা পড়ব হচ্ছে ব্যক্তিবাচক প্রোনাউন। ব্যক্তিবাচক প্রোনাউন কি? একদম তোমরা ওই যে আমি যখন ইংরেজি পড়িয়েছিলাম তখন তোমাদেরকে পড়িয়েছিলাম না, এরকম একটু মনে করে দেখো যে আই, মি, মাই, উই, আস, আওয়ার,
ইউ ইউ ইউর পড়াইছিলাম না, হি হিম হিট সি হার হার, এগুলোকে আমরা বলি ব্যক্তিবাচক প্রোনাউন। তুমি কষ্ট করে এগুলোকে যদি একটু মুখস্থ করে নাও, যেমন মানে মুখস্থ তো আছে, বাংলাগুলো যদি একটু লিখে দাও। প্রথমে লিখবা ব্যক্তিবাচক প্রোনাউন, ব্যক্তিবাচক বিশেষ কি বলে সর্বনাম। লিখবা যে সকল সর্বনাম দিয়ে কোনো ব্যক্তিকে প্রকাশ করে, যে সকল সর্বনাম দিয়ে কোনো ব্যক্তিকে প্রকাশ করে তাদেরকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন আমি, তারপর হচ্ছে আমরা, তুমি, তারপর হচ্ছে তাকে, হ্যাঁ, তারা, তাদের, এগুলো হচ্ছে কি বলতো ব্যক্তিবাচক সর্বনাম। এই যে দেখো, আমি, আমরা, আমাদের, তুমি, তোমাকে, তোমাদের, সে, তিনি, আপনাকে ইত্যাদি, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। এবার হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামটা কি আসলে কোনো কাছে বা দূরে নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে। যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, যে সকল সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুর কি নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। এই যে দুই প্রকার, এরকম করে আমার লেখার দরকার নাই, দিয়ে লিখবা যে এরা, এরা, তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে ওরা, তারপরে বলতে পারি যে ইনি, তারপরে বলতে পারি উনি। এই যে এরা, ওরা, ইনি, উনি, এই দুইটা উদাহরণ দিলে, চারটা দিলে তো হয়ে গেল। যেমন এরা আর ইনি। ইনি আমরা বললাম, ইনি কিন্তু ভালো, মানে আমাদের ধরে নাও আমরা 5 জন আছি, 5 জন ব্যক্তি একসাথে আছি, তো আমরা বলতে পারবো যে ইনি ভালো মানুষ। কেন বলতে পারছি ইনি ভালো মানুষ? কারণ ইনি তো কাছে আছেন আমার, তাই ইনি বললাম। এখন ধরুন আমরা বলছি উনি ভালো মানুষ, উনি দ্বারা বোঝাচ্ছে দূরের কোনো কিছুকে, হ্যাঁ, উনি ভালো মানুষ। তাহলে এই যে এরা, ওরা, ইনি, উনি, এগুলো হচ্ছে কি বলতো নির্দেশক সর্বনাম। অনির্দিষ্ট বলতে যে সকল সর্বনাম অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়। তাহলে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে ব্যবহার হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন অনির্দিষ্ট, আমি বলি কেউ কেউ আমাকে ভালোবাসে, এই যে কেউ। তারপর বললাম যে যারা পারবা এসো, এই যে যারা দিয়ে কি আমি নির্দিষ্ট করে দিচ্ছি না অনির্দিষ্ট, যে পারবে আসবা। তো এরকম এটাকে বলি আমরা অনির্দিষ্ট সর্বনাম। এখান থেকে যে কেউ, যে কেউ, এরকম কেউ, এইরকম করে তুমি কি করবা, 2-3টা উদাহরণ একটু নোট করে নিবা। সকলবাচক মানে সব বোঝাই, সমস্ত, সবাই, সাপেক্ষ, তো এটা একটু পড়ে নিও। প্রশ্নবাচক তো বোঝাই, প্রশ্ন করা হয় যেগুলো দিয়ে, যেমন কে, কিনি, কি, কোনটা, ওই যে আমরা ইংরেজিতে পড়েছিলাম না, হুম, হুজ, হয়ার, হয়ে, নাও, হট, হুইচ হয়, ওইগুলোকে আসলে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়। তো এটা একটু পড়ে যাও, প্রশ্নটা একটু পড়ে যাও, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর 2টা প্রশ্ন করবা। এই যে ক্রিয়াপদ, এটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট এবারের জন্য। ক্রিয়াপদ এটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট, ধরে নাও এটা চলে এসছে, তো এইটা একটু পড়ে যাওয়া যায় কিনা দেখো। তো এটা নিয়ে একটু আলোচনা করি আমি। দেখো এখানে বলেছে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। তো প্রশ্নটা বেশ বড়, তোমাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, যারা দুর্বল তাদের জন্য একটু কেটে দিচ্ছি, আর যারা সবল তারা পুরোটাই পড়ে যাবে। তো আমি তোমাকে বলি ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ক্রিয়া তো বোঝো না কি, যে নাউন ক্রিয়া মানে ভার্ব না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, বাংলায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে ক্রিয়া। তো এই যে ক্রিয়াকেও মানে ভার্বকেও কিন্তু আমরা অনেক ভাগে ভাগ করি। যেমন ইংরেজি যখন পড়েছিলাম, ইংরেজিতে বলেছিলাম ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তারপর আরও অনেক ভাগে ভাগ করেছিলাম না, ফাইনাইট ভার্বকে আবার ভাগ করেছিলাম, নন ফাইনাইট ভাগকে ভাগ করেছিলাম। তো এইগুলো জিনিস আসলে বাংলায় এখানে আলোচনা করা হয়েছে। তাহলে ক্রিয়াপদ কাকে বলে, প্রথমে এটার উত্তর দাও। যে সকল পদ দিয়ে কোনো কাজ বোঝাই, কাজ করা বোঝাই, সে সকল পদকে আসলে ক্রিয়াপদ বলে। তো এবার বলছে উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে এবার লিখবা যে বাংলায় ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। বাংলায় ক্রিয়াপদকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণীতে? 3টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে, একটা হচ্ছে গঠন বৈশিষ্ট্যের বিচারে, একটা হচ্ছে বাক্যের কর্মের উপস্থিতিতে। 3টা কথা, ভাব প্রকাশের দিক দিয়ে, গঠনের দিক দিয়ে, আর একটা হচ্ছে কর্মের উপস্থিতির দিক দিয়ে। তো তুমি এই 2 নাম্বারটা স্কিপ করবা, মানে এখানে লিখবা যে বাংলায় ক্রিয়াপদকে 3টি ভাগে ভাগ করা হয়, কিন্তু যখন ব্যাখ্যা করতে যাবা তখন দরকার হলে গঠনটা স্কিপ করবা। গঠনটা স্কিপ করলে দেখা যাচ্ছে যে তুমি সহজ হয়ে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে ভাব প্রকাশের দিক। তো ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ 2 প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ইংরেজিতে যেমন ফাইনাইট ভার্ব, আর একটা কি বলতো নন ফাইনাইট ভার্ব। বাংলায় ওটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া
সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে কি বলতো অসমাপিকা ক্রিয়া। তো এই যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, বাংলায় হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে ভাবের দিক দিয়ে, কী থেকে, ভাব প্রকাশ। তো ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখন এই সমাপিকা ক্রিয়াটাকে একটু বলে দাও। যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে, আমরা শিখেছিলাম না ফাইনাইট ভার্ব কী করে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব থেকে টেন্স চেনা যায়, বা যে ভার্ব আসলে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। দেখো নন ফাইনাইট ভার্ব কিন্তু তেমন কোনো ভূমিকা এর থাকে না। তো ফাইনাইট ভার্বের কিন্তু অর্থ সম্পূর্ণ করে, আর নন ফাইনাইট ভার্ব অর্থ সম্পূর্ণ করে না। এই কথাটা একটু লিখবা, যে ক্রিয়া বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে ভাব বা অর্থ, এত দুইটা মনে না থাকলে তুমি অর্থ তো বলতে পারবা। যে ভার্ব বা যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে, আর যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। দে উদাহরণ দিবা, আজ আমি কাজটা করব। এই যে করবা, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর এখানে আমি বললাম যে আমি বাড়ি এসে, তো বাড়ি এসে কি, এই যে এসে আসা কিন্তু একটা কাজ, কিন্তু এসের পরে কি আসলে মনে হচ্ছে না অসম্পূর্ণ থেকে গেল। তার মানে আমি বাড়ি এসে কি, তাহলে এসে এখানে কি বলো তো অসমাপিকা ক্রিয়া। আর আমি যদি বলি আমি বাড়ি এসে ভাত খাবো, এই যে খাবো এটা হচ্ছে সমাপিকা, আর এসে হচ্ছে কি বলো তো অসমাপিকা। আমি বাড়ি এসে ভাত খাবো, তাহলে খাবোটা বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। আর এই যে আমি বাড়ি এসে কি আসলে, তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সরল ক্রিয়াগুলো একটু পড়ে নিও যারা অ্যাডভান্স স্টুডেন্ট, আর যারা অ্যাডভান্স না তারা এই যে এটাই চলে যাবা। তাহলে এখানে লিখবা ঠিকই যে বাংলায় ক্রিয়াপদকে 3 ভাগে ভাগ করা হয়, ভাব প্রকাশের দিক দিয়ে, গঠনের দিক দিয়ে, আর হচ্ছে কর্মের দিক দিয়ে। বৈশিষ্ট্য বর্ণনা করার সময় ভাব প্রকাশের দিক দিয়ে বর্ণনা করলে যে ভাব প্রকাশের দিক দিয়ে 2 প্রকার, সমাপিকা অসমাপিকা ক্রিয়া। লিখবা হচ্ছে কর্মের উপর ভিত্তি করে, মানে কর্ম আছে না নাই, কর্মের উপস্থিতিতে 3 প্রকার। কর্মের উপস্থিতিতে কয় প্রকার? 3 প্রকার, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। মুখস্থ থাকবে, মনে থাকবে সহজে। অকর্মক, সকর্মক, আর কি বলতো দ্বিকর্মক। তার মানে কর্ম আছে কি না বাক্যের মধ্যে, কর্ম। আচ্ছা, কর্মটাই তো অনেকে বোঝে না, তাই না? তাহলে আমি একটু কর্মটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, আমি যদি বলি রাকিব গায়, এখন কি গায়, ভালো করে একটু বোঝো। রাকিব গায়, তাহলে গাওয়াটা তো হচ্ছে ক্রিয়া। সে গান গাইতে পারে, সে কবিতা গাইতে পারে, মানে কবিতা আবৃত্তি করতে পারে, সে গজল গাইতে পারে, সে হামদ নাত গাইতে পারে। তো গাওয়াটা হচ্ছে ক্রিয়া। এখন কি গাই সেটা কি লেখা আছে? লেখা নাই। এখন আমি যদি বলি রাকিব গান গাই, তাহলে এই যে দেখো রাকিব গাইটা হচ্ছে ক্রিয়া, আর এই যে কি গাই, গান গাই, এটা হচ্ছে কর্ম। বুঝতে পেরেছ? ধরুন আমি বললাম হচ্ছে আমি খাই, তো খাওয়াটা ক্রিয়া, এখানে কিন্তু কর্মটা নাই। আমি কি খাই, কর্মটা নাই। এখন আমি যদি বলি আমি আম খাই, তাহলে যে আমটা হচ্ছে কর্ম, যেটা করা হয় সেটা হচ্ছে কর্ম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন এই কিছু কিছু বাক্যে কর্ম থাকে, কিছু কিছু বাক্যে কর্ম থাকে না, আবার কিছু কিছু বাক্যে 2টা কর্ম থাকে। যদি কোনো বাক্যে কর্ম না থাকে সেটাকে অকর্মক ক্রিয়া বলে। সে ঘুমাই, আচ্ছা ঘুমাই, কখন ঘুমাই, কিভাবে ঘুমাই তা কিন্তু নাই। আমি যদি বলতাম সে সকালে ঘুমাই, তাহলে সকালটা হচ্ছে আমাদের কর্ম হইতো। বা সে নাক ডেকে ঘুমাই, তো ওগুলান কিচ্ছু নাই, শুধু লেখা আছে সে ঘুমাই, তাহলে ঘুমাইটা হচ্ছে এখানে যেহেতু কর্ম নাই সেহেতু এটা হচ্ছে অকর্মক। কিন্তু পরের বাক্যটা দেখো, যে বাক্যে কর্ম থাকে, তাহলে অকর্ম আগে লিখবা সংজ্ঞা। যে বাক্যে কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। যে বাক্যে যে ক্রিয়া, মানে ক্রিয়ার কর্ম হয়, যেমন খাওয়াটা ক্রিয়া, আর কি খাই আম, এই আমটা হচ্ছে কর্ম। যেমন গাওয়াটা হচ্ছে ক্রিয়া, আর কি গান গাই, গানটা হচ্ছে কর্ম। তাহলে ক্রিয়ার কর্ম থাকলে সকর্মক, যদি বাক্যে ক্রিয়ার কর্ম না থাকে তাহলে অকর্মক, যদি বাক্যে ক্রিয়ার কর্ম 2টা থাকে তাহলে সেটাকে দ্বিকর্মক বলে। কথা বুঝতে পেরেছো? তোমরা একটু পড়ে নিও। কি বললাম? অকর্মক ক্রিয়া কি? ক্রিয়ার কর্ম না থাকলে অকর্মক, ক্রিয়ার কর্ম থাকলে সকর্মক, আর ক্রিয়ার কর্ম 2টি থাকলে দ্বিকর্মক। যেমন দেখো লেখা আছে যে শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাহলে দেওয়াটা হচ্ছে ক্রিয়া, কি দিলেন, বই দিলেন, এটা হচ্ছে একটা কর্ম। কাকে বই দিলেন? ছাত্রকে, এটাও একটা কর্ম। তাহলে এই ক্রিয়াটার 2টা কর্ম,
তাই এটাকে আমরা দ্বিকর্মক বলি। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই অংশটা। আর এইটা যারা অ্যাডভান্স তারা একটু পড়ে লিখে দিয়ে আসবা, না হলে নিচে লিখে দিয়ে আসবা যে গঠন বিচারেও বাক্যকে 5 প্রকার বর্ণনা করা হয়, দিয়ে এইগুলো না পারলে হবে। তো এইরকম লিখলেই প্রায় 2 পৃষ্ঠার কাছাকাছি হয়ে যাবে। তাহলে এটা কিন্তু এবার আসার মতন একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তো এইবার আমরা লাস্ট প্রশ্ন পড়বো এই অংশ থেকে, সেটা হচ্ছে আবেগ শব্দ। এটা পরীক্ষায় কয়েকবার এসছে, তাই আমি এটা তোমাদেরকে একটু পড়ায় দিই। দেখো, আমরা শব্দ শ্রেণী যখন পড়লাম প্রথমে, তো শব্দ শ্রেণীর সবার শেষে কি ছিল? আবেগ। ইংরেজিতে যেটাকে আমরা বলি ইন্টারজেকশন। তো এই আবেগকে আসলে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, এই ভাগগুলো বাংলায় দেওয়া আছে। আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং তোমাদের হবে যে এই নামগুলো মুখস্থ রাখা। সিদ্ধান্ত আবেগ, প্রশংসা আবেগ, বিরক্তি আবেগ, আতঙ্ক আবেগ, বিস্ময় আবেগ, এই যে এই সব কথাগুলো মুখস্থ রাখাই আসলে মনে রাখাই হচ্ছে কি বলতো টাফ। তো এটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, একটু মুখস্থ করে নাও, বা একটু হাতে বা ছোট্ট কোথাও চিরকুটে একটু নোট করে নাও যে সিদ্ধান্ত, প্রশংসা, বিরক্তি, আতঙ্ক। লিখবা হচ্ছে আবেগ। আবেগ দিয়ে এভাবে লিখবা আবেগ। আবেগ দিয়ে একটা সিদ্ধান্ত লিখবা, একটা হচ্ছে ওই যে প্রশংসা লিখবা, তারপর হচ্ছে প্রশংসা লিখবা, তারপর হচ্ছে বিরক্তি লিখবা। ছোট্ট করে এই এতটুকু নোট থাকলে তুমি কিন্তু 5 মিনিট লিখতে পারবা। তো আবেগ বলতে যে সকল বাক্য অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব বা আবেগ প্রকাশ করে। এত কাহিনী না করে তুমি বলবা যে সকল পদ আবেগ প্রকাশ করে তাদেরকে আবেগ শব্দ বলে। আবেগ শব্দকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, নিচে কয়েকটি আলোচনা করা হলো। এখানে 8টা আছে, বা হ্যাঁ 8টা আছে। 8টা তুমি না পারো, তুমি 4টা লিখো, ওই 4টা একটু ভালো করে পড়ে যাও। হ্যাঁ, যেমন সিদ্ধান্ত আবেগ, তারপর হচ্ছে সিদ্ধান্ত বলতে কি হ্যাঁ না, সম্মতি অথবা মানে অনুমোদন করলা বা সম্মতি দিলা বা সম্মতি দিলা না, এরকম যে আবেগগুলো, সে আবেগগুলোকে সিদ্ধান্ত আবেগ বলে। কিরে বাড়ি যাবি? এই যে এটা একটা হচ্ছে কি বলতো সিদ্ধান্ত। একটা কি বলতো সিদ্ধান্ত। তো এটাকে আমরা বলি সিদ্ধান্ত আবেগ। প্রশংসা আবেগ। প্রশংসা আবেগ তো বুঝো, চমৎকার, সাব্বাস, এই যে বাহ, এই যে বাহ, চমৎকার। তো এগুলো হচ্ছে প্রশংসা আবেগ। খালি লিখবা যে প্রশংসা বোঝালে তাকে প্রশংসা আবেগ বলে, যেমন চমৎকার, বাহ। বিরক্তি আবেগ। বিরক্তি বোঝালে তাকে বিরক্তি আবেগ বলে, যেমন হচ্ছে অবজ্ঞা, ঘৃণা, যেমন ছিছি, এটা বিরক্তি বোঝাচ্ছে না? হ্যাঁ, তো এরকম। তারপরে আতঙ্ক আবেগ। আতঙ্ক, যে ও মা কি অন্ধকার, এই যে একটা আতঙ্ক, কি বিপদে পড়ে গেল, এই যে এগুলো হচ্ছে কি বলতো আতঙ্ক আবেগ। তো তোমরা একটু নামগুলা পড়বা এবং একটা করে উদাহরণ তোমরা একটু পড়ে নিবা। এই প্রশ্নটা তোমরা একটু পড়ে যাও, ঠিক আছে?